এবার কি সত্যি শেষ হতে যাচ্ছে দিল্লির দীর্ঘদিনের দাদাগিরি? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে সমীকরণ বছরের পর বছর ধরে অটুট ছিল, সেটি কি ভাঙতে শুরু করেছে? একসময়ের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের প্রচলিত রীতিকে পাশ কাটিয়ে এবার বেইজিংয়ের পথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি শুধু একটি আনুষ্ঠানিক সফরের জন্য নয়, এই সফরের টেবিলে উঠতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, উঠতে যাচ্ছে শত শত কোটি ডলারের বিনিয়োগ, উঠতে যাচ্ছে সামরিক প্রযুক্তি, দ্রুত উৎপাদন, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্বের মতো স্পর্শকাতর বিষয়। আর ঠিক এই কারণেই সফরটি ঘিরে বাড়ছে অস্বস্তি, বাড়ছে কূটনৈতিক তৎপরতা, বাড়ছে নীরব উত্তেজনা। কারণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি সফর শুধুই সফর থাকে না, একটি বৈঠক শুধুই বৈঠক থাকে না, একটি চুক্তি শুধুই চুক্তি থাকে না, সেগুলো হয়ে ওঠে নতুন শক্তির ভারসাম্য তৈরির সূচনা। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের কৌশলগত অবস্থানে যে পরিবর্তন এসেছে তা শুধু ঢাকার ক্ষমতার করিডোরেই সীমাবদ্ধ থাকেনি। এর প্রভাব পড়েছে নয়াদিল্লি, বেইজিং, ইসলামাবাদ এবং ওয়াশিংটনের কৌশলগত হিসাব নিকাশেও। দীর্ঘ 1.5 দশক ধরে বাংলাদেশকে ঘিরে যে আঞ্চলিক বাস্তবতা তৈরি হয়েছিল, সেই বাস্তবতায় ভারত ছিল সবচেয়ে স্বস্তিদায়ক অবস্থানে। রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা 3 ক্ষেত্রে দিল্লি বাংলাদেশের উপর উল্লেখযোগ্য প্রভাব ধরে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু 2024 সালের পরিবর্তনের পর সেই চিত্র দ্রুত বদলাতে শুরু করে। নতুন সরকার স্পষ্টভাবে বুঝিয়ে দেয়, বাংলাদেশ আর কোনো একক শক্তির উপর নির্ভরশীল পররাষ্ট্রনীতি অনুসরণ করবে না, বরং নিজেদের জাতীয় স্বার্থকে সামনে রেখে চীন, তুরস্ক, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য শক্তির সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করবে। আর সেই নীতির সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছে তারেক রহমানের আসন্ন চীন সফর। কূটনৈতিক মহলের তথ্য অনুযায়ী এই সফরে শুধু সৌজন্য সাক্ষাৎ বা আনুষ্ঠানিক বৈঠক হবে না, বরং একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক, অর্থনৈতিক সহযোগিতা চুক্তি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি আলোচনা রয়েছে তিস্তা নদী মহাপরিকল্পনা। বাংলাদেশের উত্তরাঞ্চলে লাখো মানুষের জীবনের সঙ্গে জড়িত থাকা তিস্তা বহু বছর ধরেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। শুষ্ক মৌসুমে পানির সংকট, কৃষিক্ষেত্রে ক্ষতি এবং নদীর নাব্যতা হারানোর কারণে এই অঞ্চলের অর্থনীতি দীর্ঘদিন ধরে চাপে রয়েছে। বাংলাদেশের পরিকল্পনা হলো আধুনিক ড্রেজিং, নদী পুনর্বিন্যাস এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে তিস্তাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করা। কিন্তু এখানেই শুরু হয় রাজনীতি। কারণ এই প্রকল্পের ভৌগোলিক অবস্থান ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের কাছাকাছি, যে করিডোরকে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের জীবনরেখা হিসেবে বিবেচনা করে। ফলে বাংলাদেশের কাছে এটি একটি উন্নয়ন প্রকল্প হলেও ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে এটি একটি কৌশলগত বিষয়। আর এই কারণে তিস্তাকে ঘিরে সহযোগিতা শুধু নদী ব্যবস্থাপনার প্রশ্নেই সীমাবদ্ধ নেই, এটি এখন প্রভাবের প্রশ্ন, নিয়ন্ত্রণের প্রশ্ন এবং ভবিষ্যৎ আঞ্চলিক ভারসাম্য প্রশ্ন। তবে শুধু তিস্তাই নয়, খবর অনুযায়ী ড্রোন প্রযুক্তি সহযোগিতা, সম্ভাব্য সামরিক আধুনিকায়ন, প্রযুক্তি স্থানান্তর এবং অবকাঠামোগত বিনিয়োগ নিয়েও আলোচনা হতে পারে। যদি এসব প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের কৌশলগত সক্ষমতা এবং অর্থনৈতিক অবস্থান উভয় ক্ষেত্রেই বড় পরিবর্তন আসতে পারে। আর ঠিক এখানেই ভারতের উদ্বেগের আরেকটি কারণ আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা যোগাযোগও দিল্লির নজর কেড়েছে। দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি, সরাসরি সংযোগ এবং সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভারতের কৌশলগত মহলের একটি অংশ মনে করছে, যদি বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়, তাহলে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য নতুন বাস্তবতা তৈরি হতে পারে। ফলে তারেক রহমানের চীন সফরকে তারা শুধুমাত্র একটি দ্বিপাক্ষিক সফর হিসেবে দেখছে না, বরং বৃহত্তর আঞ্চলিক সমীকরণের অংশ হিসেবেই দেখছে। এদিকে সফরের সময় যত এগিয়ে আসছে, বাংলাদেশের অভ্যন্তরে ততই বাড়ছে বিভিন্ন ধরনের উত্তেজনা। কখনো ধর্মীয় ইস্যু, কখনো সাম্প্রদায়িক বিতর্ক, কখনো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া উস্কানিমূলক প্রচারণা, আবার কখনো সীমান্তকে কেন্দ্র করে নতুন উত্তেজনা। রংপুর অঞ্চলের সাম্প্রতিক ঘটনাগুলো এই আলোচনাকে আরও জোরালো করেছে। একটি স্থানীয় ঘটনা কিভাবে মুহূর্তের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক আলোচনার বিষয় হতে পারে, তার বাস্তব উদাহরণ দেখা গেছে সেখানেই। এর পাশাপাশি সীমান্ত পরিস্থিতিও নতুন মাত্রা পেয়েছে। সীমান্তে নজরদারি বৃদ্ধি, বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা তৎপরতা জোরদার করা, সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমশ সংবেদনশীল হয়ে উঠেছে। ভূরাজনীতির একটি পুরনো বাস্তবতা হলো, যখন কোনো দেশ বড় কৌশলগত সিদ্ধান্তে দ্বারপ্রান্তে দাঁড়ায়, তখন তার চারপাশের চাপও বাড়তে শুরু করে। কারণ প্রতিটি আঞ্চলিক শক্তি নিজের প্রভাব ধরে রাখতে চায়।
প্রতিটি শক্তি চায় তার নিরাপত্তার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে। আর বাংলাদেশ এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তার প্রতিটি সিদ্ধান্ত শুধু ঢাকার নয়, পুরো অঞ্চলের হিসাব নিকাশকেও প্রভাবিত করতে পারে। আর এই কারণেই বেইজিং সফরকে ঘিরে এত আলোচনা। এই কারণেই সফরের প্রতিটি সম্ভাব্য চুক্তি নিয়ে এত জল্পনা। আর এই কারণেই দক্ষিণ এশিয়ার কৌশলগত মহল এখন গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। কারণ এই সফরের ফলাফল শুধু আগামী কয়েক মাস নয়, আগামী কয়েক বছরের আঞ্চলিক রাজনীতির গতিপথ প্রভাবিত করতে পারে। বাংলাদেশ কি আরও স্বাধীন ও বহুমুখী কূটনৈতিক অবস্থানের দিকে এগিয়ে যাবে? চীনের সঙ্গে নতুন অংশীদারিত্ব কি বাস্তবে রূপ নেবে? তিস্তা প্রকল্প কি অবশেষে বাস্তবায়নের পথে এগোবে? আর দক্ষিণ এশিয়ার পুরনো ক্ষমতার সমীকরণ কি সত্যি বদলে যেতে শুরু করেছে? এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে। তবে একটি বিষয় এখনই স্পষ্ট, বাংলাদেশকে ঘিরে যে ভূ রাজনৈতিক খেলা শুরু হয়েছে তা আর শুধু সীমান্ত বা কূটনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। এটি এখন প্রভাবের লড়াই, কৌশলের লড়াই, ভবিষ্যতের লড়াই। আর সেই লড়াইয়ের একেবারে কেন্দ্রে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। হয়তো কয়েক বছর পর ইতিহাসের পাতায় ফিরে তাকালে দেখা যাবে দক্ষিণ এশিয়ার নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল কোনো যুদ্ধক্ষেত্রে নয়, বরং বেইজিংগামী একটি সফরকে কেন্দ্র করে।